মধ্যেই আপনারা সবাই জানেন যে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যের যুবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা কেসের একসঙ্গে গত ২৮ তারিখ একটা রায় দিয়েছেন। তিনটা ডিপার্টমেন্ট ১৭ সালে তৎকালীন সরকার প্রায় ১০ থেকে ১২টা ডিপার্টমেন্টে ১৫,০০০ পোস্টে ইন্টারভিউ নিয়েছেন। ইন্টারভিউ নেওয়ার পর সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে শুধুমাত্র কর্মপ্রার্থী যাচাইটা বাতিল করেছেন, তা ঠিক হয়নি, তাদেরকে দ্রুত নিয়োগ করা। আমরা সেদিন দেখেছিলাম যে স্বৈরাচারী ভাবে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছেন। তিনটা ডিপার্টমেন্ট থেকে কয়েকজন মামলা করেছেন হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টে মামলা গেছে। গত ২৮ তারিখ সুপ্রিম কোর্ট এই মামলায় রায় দিয়েছেন এবং এই রায়ে বলেছেন, দুটা রায়ে বলেছেন তাদেরকে ২ মাসের মধ্যে এবং একটা রায়ে বলেছেন তাদেরকে ৪ মাসের মধ্যে তাদের চাকরি দিতে হবে। আমরা আশা করি রাজ্য সরকার এই তিনটা ডিপার্টমেন্টের সবাইকে টিএসআর, টিপিএসসি এবং বয়লার ফ্যাক্টরি যিনি ইন্সপেক্টর এই পোস্টে তাদেরকে দ্রুত চাকরি দেবেন। কিন্তু আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি তার সঙ্গে যারা যুক্ত করার জন্য, যে আমাদের দেশের বিচার ব্যবস্থা কোনো নির্দিষ্ট করে ভারতবর্ষের ব্যক্তি ব্যক্তি আইন তৈরি হয় না। নির্দিষ্ট আইন, এই আইন সর্বক্ষেত্রে প্রযোজ্য হয়। যে তিনটা ডিপার্টমেন্টে নিয়োগের জন্য নির্দিষ্ট সময়সীমা রাজ্য সরকারকে দিয়ে দিয়েছেন, শুধু এই সময়সীমা দেননি, তার সঙ্গে যে কথাগুলো সুপ্রিম কোর্ট বলেছেন, এই সুপ্রিম কোর্ট ১১০ পাতার এই রায় প্রকাশ করেছেন। সেখানে বলেছেন যে ওই যে নিয়োগ প্রক্রিয়া, এই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া ছিল স্বচ্ছ, সেখানে অস্বচ্ছতার কোনো বিষয় ছিল না এবং সেখানে স্বেচ্ছাচারিতা ছিল না। এই স্পেসিফিক এই শব্দগুলো সুপ্রিম কোর্ট ব্যবহার করেছেন। সুপ্রিম কোর্ট এই শব্দগুলো ব্যবহার করেছেন তাই রায়ের মধ্যে, যে সম্পূর্ণ নিয়ম নীতি আইন মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কারণ রাজ্য সরকার এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তার কোনো প্রমাণ করতে, ইলিগেল কিছু প্রমাণ করতে পারেনি বলে গোটা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ এবং তার মধ্যে স্বেচ্ছাচারিতা ছিল না। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে এই রায়ের মধ্যে বলেছেন। একই সঙ্গে বলেছেন এই যে বাতিল করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া, এটা সম্পূর্ণভাবে স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতা দেখিয়ে অন্যায়ভাবে এই নিয়োগ প্রক্রিয়া এনআরপির নাম করে বাতিল করেছেন। ফলে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে যখন এই কথা বলেছেন, তার মধ্য দিয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন করছি এই কারণেতে যে সোশ্যাল এডুকেশনের ১,০০০, স্কুল এডুকেশনের ১২,০০০, পুলিশে আছেন ৭৮৬ জন, এগ্রিকালচারের হচ্ছেন 55, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স 103, ফরেস্ট ডিপার্টমেন্ট ৭০, পিআই 165, এছাড়া রেভিনিউ ডিপার্টমেন্ট এবং ডিডব্লিউএস, এই সবগুলো মিললে ১৫,০০০ চাকরির মানে ইন্টারভিউ সম্পূর্ণ নেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট এই রায়ের মধ্যে তা বলেছেন যে খেলা শুরু হওয়ার পর মাঝখানে কোনো নিয়ম বদল হয় না। এবং এই রায়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন যে এনআরপি, নিউ রিক্রুটমেন্ট পলিসির নাম করে যে এই সরকার আসার পর ২০১৮ সালে যে ৩ জনের কমিটি করেছিল, এই কমিটি নিউ রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করতে গিয়ে তারা বলেছেন যে তাদের নিউ রিক্রুটমেন্ট পলিসির যে নিয়মগুলা, এগুলা কার্যকরী হবে পরবর্তী স্তরে নিয়োগ প্রক্রিয়ার জন্য, যা আগে সম্পন্ন হয়েছে তাতে তা কার্যকরী হবে না। ফলে নিউ রিক্রুটমেন্ট পলিসির নামে যেহেতু পোস্টগুলা বাতিল করেছেন, ফলে সেখানে তাদের দ্রুত নিয়োগ করতে হবে। আমরা এই দাবি করছি যে ১২,০০০ পোস্ট স্কুল এডুকেশনের, নন টিচিং স্টাফ এবং সোশ্যাল এডুকেশনের ১,০০০, এইগুলা সম্পর্কে আরো দারুণ একটা বিষয় হচ্ছে, এইগুলা নিয়ে ২০১৮ সালের আগে অফার ছাড়ার প্রাক মুহূর্তে একটা মামলা করে দিয়ে অফারগুলো আটকে দিয়েছিলেন, যে পোস্টগুলো অবৈধ পোস্ট। সুপ্রিম কোর্ট ২০১৯ সালে এই মামলায় বলেছেন যে এই পোস্টগুলা বৈধ, এতে নিয়োগ করার প্রশ্নে কোনো সমস্যা নেই। এই রায়ও সুপ্রিম কোর্ট ২০১৯ সালে দিয়েছিলেন। ফলে এখন সুপ্রিম কোর্ট বলছেন যে নিয়োগ প্রক্রিয়া যা সম্পন্ন হয়েছে
তা স্বেচ্ছাচারিতার সঙ্গে ক্ষমতার অপব্যবহার না করে এগুলা যেন দ্রুত নিয়োগ করেন। এই শব্দগুলা সেখানে আমরা দেখেছি, সেই নিউ রিক্রুটমেন্ট পলিসি নামে সরকার যা যা করেছেন সেখানে আছেন। এখানে স্পষ্ট করে এই রায়ের মধ্যে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছেন যে কিভাবে ক্ষমতা দেখিয়েছে, এবং স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্ট তার রায়ের মধ্যে দিয়েছেন, দ্য অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট ইন cancelling the process of recruitment for the post of enrolled followers is not justified and would amount to arbitrary exercise of power. সরকার এই স্বেচ্ছাচারী ভাবে ক্ষমতা দেখে অপব্যবহার করে এই পোস্টগুলোকে মানে গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করেছেন। এখন আমরা এই বিষয়গুলা আমরা সুপ্রিম কোর্টের এই গাইডলাইন যা রায়, এই রায় দেখেছি, এবং আমরা মনে করি যে নির্দিষ্টভাবে 3টা কেসের মধ্যে দিলেও বাকি সমস্ত ক্ষেত্রে এই রায় কার্যকরী হবে, এবং সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ যখন এই ধরনের রায় দেয় তখন পরবর্তী সময় এই রায় সমস্ত ক্ষেত্রে এই ধরনের যে মামলাগুলো আছে মামলাগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে তা অ্যাপ্লাই হয়। ফলে এই বিষয়টা আমরা ডিওএফ এবং টিএফ মনে করি আমাদের রাজ্যের যে 15,000 যুবক যুবতী জন্য নিয়োগের জন্য তৎকালীন সরকার যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন, এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত রাজ্য সরকারকে সম্পন্ন করতে হবে। এই যতগুলা ডিপার্টমেন্টে এই নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে, মেরিট লিস্ট প্রকাশ হয়েছে, কিন্তু তাদেরকে নিয়োগ করা হয়নি, অফার দেওয়া হয়নি। এই সমস্ত ডিপার্টমেন্ট আমি যা বললাম তাতে 3টা ডিপার্টমেন্ট সম্পর্কে নির্দিষ্টভাবে রায় দিয়েছেন, টিপিএসসি, টিএসআর এবং ফ্যাক্টরিজ এন্ড বয়লার্স। বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে, স্কুল এডুকেশন, সোশ্যাল এডুকেশন, পুলিশ, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, রেভিনিউ ডিপার্টমেন্ট, ডিডব্লিউএস ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পিআই, এই ডিপার্টমেন্টগুলোতেও ব্যাপক সংখ্যক পোস্টে ইন্টারভিউ নেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছেন। তা দ্রুত সুপ্রিম কোর্টের রায় যেন রাজ্য সরকার মান্যতা দেয়। আইনসভা এবং বিচার সভার যে সম্পর্ক, এই সম্পর্কের কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে এই সমস্ত ডিপার্টমেন্টের যা বাতিল করেছিল, এই বাতিলের করেছিল তা প্রত্যাহার করে এই ডিপার্টমেন্টের সবাইকে দ্রুত নিয়োগ করতে হবে। এটা জানার বলার জন্য, এই দাবি করার জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। গত 28শে আগস্ট সুপ্রিম কোর্টের ডাবল বেঞ্চ বিজেপি জোট সরকারের নতুন নিয়োগ নীতি সম্পর্কে যে পর্যবেক্ষণ এবং মন্তব্যগুলো করেছেন সেই সম্পর্কে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক অনেকটাই আপনাদের কাছে পরিষ্কার করে দিয়েছে। এই সম্পর্কে যেটা বিশেষভাবে এখানে উল্লেখ করা প্রয়োজন, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ বা রায়গুলো যেগুলো ইতিমধ্যেই সামনে এসেছে, আমরা মনে করি যে এটা রাজ্য সরকারের পক্ষে যথেষ্ট লজ্জাজনক, এবং এর থেকে সরকারের বেকার বিরোধী ঘৃণ্য মানসিকতা সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকাশিত হয়েছে। এবং এই সরকার আইন, সংবিধান এরা যে কিছুর তোয়াক্কা করে না, সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে। 2018 সালে বামফ্রন্ট সরকারের পরিবর্তনের পর তারা পূর্বতন বামফ্রন্ট সরকারের নিয়োগ নীতি যেটাকে বাতিল করে দিয়েছিল। কেন বাতিল করেছিল? তার একটাই কারণ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এই বিপ্লব দেবের সরকার পূর্বতন বামফ্রন্ট সরকারের নিয়োগ নীতির মধ্যে স্বচ্ছতা থাকা সত্ত্বেও এই নিয়োগ নীতিকে তারা বাতিল করে দেয়, যেটা সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে। আমরা শুনেছিলাম যে সরকারে আসার আগে
তারা বেকার দরদের কথা বলেছিল, ঘরে ঘরে রোজগারের কথা বলেছিল, প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের কথা বলেছিল। কিন্তু এই নতুন নিয়োগ নীতির নাম করে যেভাবে বেকার ঠকানোর খেলায় তারা এখানে বেকারদের ঠকানোর জন্য যে কৌশল অবলম্বন করেছে, এর ফলে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের, যারা চাকরি পাওয়ার একেবারে দূরগোড়ায় ছিল, তাদের ভবিষ্যৎ এই সময়টায় অন্ধকারে ধাবিত হয়েছে এবং তাদের জীবনের একটা বড় সময়, এই জীবনের বড় সময় তারা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। ফলে আমরা ডিওয়াইএফআই এবং টিওআইএফ পরিষ্কারভাবে দাবি করতে পারি যে এই সরকার হচ্ছে বেকার বিরোধী সরকার। সুপ্রিম কোর্ট তার রায়ের মধ্যে স্পষ্টভাবে যে শব্দবন্ধটা ব্যবহার করেছে, যে নির্বিচারে, অর্থাৎ বিচার ছাড়া এই নিয়োগ নীতি তারা গ্রহণ করেছিল। এবং পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে এটাও বলা আছে, সরকারের ইচ্ছা অনিচ্ছা কিংবা খেয়াল খুশি মতো কোনো সরকারের নিয়োগ নীতিকে বাতিল করা যায় না। ফলে আমরা মনে করি যে সরকারি চাকরি শুধুমাত্র কিছু শূন্যপদ পূরণ করা না। সরকারি চাকরি মানে অর্থনীতির চাকা ঘোরা। সরকারি চাকরি মানে যে সামাজিক সংকট, এই সামাজিক সংকটের হাত থেকে সমাজকে মুক্ত করা। ফলে এই ক্ষেত্রে যখন রাজ্য সরকার বাধা তৈরি করছে, এই সরকার একদিকে যেমন বেকার বিরোধী, ঠিক তেমনি এই সরকার হচ্ছে সম্পূর্ণভাবে জনবিরোধী। একদিকে চাকরি আটকানো হচ্ছে, আর অন্যদিকে নেশার সাম্রাজ্যে আমাদের রাজ্যের যুব সমাজকে ভাসিয়ে দেওয়ার জন্যে তারা নতুন নতুন পরিকল্পনা করে বেকার ছেলে মেয়েদের সামনে নেশা সামগ্রী তুলে দিচ্ছে। আমাদের রাজ্যের তরুণ প্রজন্মের ছাত্র যুবদের ভবিষ্যৎকে তারা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এবং এই রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে আইনের মুরকে সম্পূর্ণ বেআইনিভাবে এই বেকার বিরোধী নীতি গ্রহণ করে তারা বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের যে সুযোগ, এই কর্মসংস্থানের সুযোগকে তারা সংকুচিত করার জন্য চেষ্টা করেছে। রাজ্যের যুব সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবেন। আমরা দাবি করছি অবিলম্বে সুপ্রিম কোর্টের এই যে রায়, এই রায় কার্যকর হোক এবং আমাদের রাজ্যের যারা বেকার ছেলে মেয়েরা আছেন তাদের কর্মসংস্থানের পথকে সুগম করবার জন্য সরকার যেন অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। ধন্যবাদ। ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর তরফ থেকে আজকের এই প্রেস কনফারেন্সটা আমরা করছি। ইতিমধ্যে ডিওয়াইএফআই এর সম্পাদক এবং সভাপতি আমাদের কমরেড সাথী বন্ধু আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্য তুলে ধরেছেন। আশা করি আপনারা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে সেটা অবগত করবেন। আমি মূলত দুটো পয়েন্ট নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাইছি। প্রথমে যে বিষয়টা হচ্ছে, আজকে আমবাসাতে আমাদের প্রাক্তন জেনারেল সেক্রেটারি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কমরেড সীতারাম ইয়েচুরি স্মরণ সভাতে অংশগ্রহণ করবার জন্য রাজ্যের বিরোধী দলনেতা, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজ্য সম্পাদক শ্রদ্ধেয় জিতেন্দ্র চৌধুরী মহোদয়, উনি আমবাসার উদ্দেশ্যে রওনা দেন। মাঝপথে নাইলাহা বাড়ি, সেখানে বিজেপি এবং তিপ্রামথার কিছু দুষ্কৃতী প্রথম থেকে রাস্তায় বাস, গাছপালা
রেখে দিয়ে বাধাপ্রাপ্ত করবার চেষ্টা করছে। বিরোধী দলনেতার পদ সাংবিধানিকভাবে বিভিন্ন সাংবিধানিক পদকে অশ্রদ্ধা করে রাস্তা আটকে দেওয়া এবং রাজ্যের সুনাগরিক বৃন্দ, শান্তিকামী মানুষ, তারা কোনোভাবেই মানবে না। জিতেন্দ্র চৌধুরী মহোদয়, তিনি বর্তমানে শুধুমাত্র বিরোধী দলনেতা নন, রাজ্যের প্রাক্তন গ্রামোন্নয়ন মন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন পূর্ব আসনের নির্বাচিত সাংসদ হিসেবে লোকসভায়ও রাজ্যের মানুষের কথা তিনি তুলে ধরেছেন নানানভাবে, নানান উপায়ে, বিভিন্নভাবে। ওনার মতন একজন ব্যক্তিত্বকে এভাবে আক্রমণ করা রাজ্যবাসী কোনোভাবেই সেটা মেনে নেবে না। রাজ্যের সুনাগরিক কোনোভাবেই এটা মেনে নেবে না। আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং রাজ্যবাসীর কাছে আমরা আপিল করছি, বিজেপি, তিপ্রামথা, আইপিএফটির এই নোংরা রাজনীতি, এই অগণতান্ত্রিক রাজনীতি, এই অসাংবিধানিক রাজনীতি, আইনকে বেআইনি পথে তারা পরিচালিত করছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমি আরেকটু সময় চাইছি আপনাদের সামনে। আমরা দেখেছি 2021 সালে টিটিএডিসিতে তিপ্রামথা প্রশাসনে আসার পর তারা বিভিন্ন সময় বিভিন্ন বিল তারা পাস করেছেন। যেমন 2021-এ পুলিশ বিল, পুনঃ বিল তারা অ্যামেন্ডমেন্ট করে পাস করেছেন এবং বলবার চেষ্টা করেছিলেন তখন অল্প সময়ের মধ্যেই বিশেষত এডিসি এলাকার যারা উপজাতি অংশের যুবক যুবতীদের এই পুলিশ বিল পাস করার মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, এই কথা তারা বলেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো প্রায় 5 বছর হতে চলল, আগামী 2026-এ মার্চ মাসের মধ্যে আবার নির্বাচন হবে, কিন্তু পুলিশ বিল পাস হওয়ার পর তাদেরকে নিয়োগ করার যে কথা সেটা কোথায় গেল রাজ্যবাসী এখন জানতে চায়, আমরা জানতে চাই। গত বছর 2024 ফেব্রুয়ারি মাসে একটা নোটিফিকেশনের মাধ্যমে সাব জেডিও এবং ডেপুটি পিও পোস্টে 110টি পোস্ট নিয়োগ করার জন্য একটা বিজ্ঞপ্তি জারি করেছিলেন। বিজ্ঞপ্তি জারির পর রাজ্যবাসী দেখেছে প্রায় 30,000-এর উপর অ্যাপ্লিকেশন সেখানে জমা পড়েছে এবং পরীক্ষায় প্রায় 26,000-এর উপর অ্যাপ্লিক্যান্ট বসেছে। পরীক্ষার রেজাল্ট তারা জুলাই মাসের 10 তারিখে একটা অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তারা প্রকাশ করলো। প্রকাশ করার পর রাজ্যব্যাপী বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আপনাদের গণমাধ্যমে, সংবাদপত্রের বিভিন্ন ফ্রন্ট পেজে আমরা দেখলাম সেখানে দুর্নীতি হয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে। কিন্তু উল্লেখ্যভাবে সেখানেই সেই নোটিফিকেশনে স্পষ্টভাবে লেখা ছিল সেপ্টেম্বরের 20 তারিখ থেকে যতগুলো রেজাল্টের লিস্ট বেরিয়েছে সেটা নিয়ে ইন্টারভিউ করা হবে। আজও পর্যন্ত প্রায় 1 বছর হতে চলল, তার কোনো খোঁজ খবর নেই। অথচ আমরা শুনেছিলাম তিপ্রামথার যিনি কর্তা, এডিসি নির্বাচনের পূর্বে রাজ্যবাসীর সামনে তিনি বলবার চেষ্টা করেছিলেন, বলেছিলেন যে তাদের দল এডিসি প্রশাসনে আসলে পর ট্রান্সপারেন্সি গভর্নমেন্ট হবে, ট্রান্সপারেন্সি নিয়োগ হবে,
দুর্নীতি হবে না। কিন্তু আজকে আমরা পত্র পত্রিকার ফ্রন্ট পেজে প্রত্যেকদিন দেখতে পাই দুর্নীতি হচ্ছে, প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। রেজাল্ট প্রকাশের পর একের পর এক দুর্নীতির খবর বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখছি। নিয়োগের নামে বেনিয়ম চলছে, ইন্টারভিউ নেওয়ার নামে প্রায় 1 বছর হতে চললো, এখনো নিয়োগ হয়নি। আমরা দাবি তুলছি, সময় বেশি নেই, আগামী কিছুদিনের মধ্যে হয়তো নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কবে কখন আপনারা নিয়োগ প্রক্রিয়াটা আবার শুরু করে ইন্টারভিউ নিয়ে 110টি পোস্ট পূরণ করে আপনারা চাকরি নিয়োগ দেবেন, তার সময় রাজ্যবাসীর সামনে স্পষ্ট করুন এবং দ্রুত এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা দাবি তুলছি। এমনিতে রাজ্যে বেকার সংখ্যা দিনের পর দিন বাড়ছে। রাজ্য এবং এডিসি মিলে 50,000-এর উপর শূন্য পদ পড়ে আছে। না রাজ্য সরকার শূন্য পদ পূরণের জন্য কোনো কাজ করছে, না এডিসি প্রশাসন শূন্য পদ পূরণের জন্য কোনো কিছু প্রক্রিয়া করছে। যা প্রক্রিয়া হচ্ছে সেটাও আটকে যাচ্ছে। কি কারণে? তার স্পষ্ট জবাব রাজ্যবাসী জানতে চায়, যুব সমাজ জানতে চায়, বেকার যুবক যুবতী জানতে চায়। তার স্পষ্ট জবাব রাজ্যবাসীর সামনে তুলে ধরতে হবে। এ কথাটুকু বলেই আমার সংক্ষিপ্ত দুটো পয়েন্ট বলা এখানে শেষ করছি। নমস্কার।